প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শুভেচ্ছা নিও। কিছুদিন আগে তোমাদের সিটি 1 পরীক্ষা শেষ হলো। আশা করছি তোমরা সিটি 2 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা জানো যে এই সপ্তাহে তোমাদের সিটি 2 সিলেবাস থেকে একটি ক্লাস হয়ে গেছে এবং তোমরা সেই ক্লাসটি উপভোগ করেছো এবং সেই ক্লাসটি নিয়েছেন আমাদের ম্যাডাম জিহান বিনতে জামান, তোমাদের অন্য কোর্স টিচার। তো আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব সিটি 2 এর সিলেবাস থেকে। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের কোর্স কোড 121। আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম এবং তোমরা সিটি 1 পরীক্ষায় তৃতীয় অধ্যায়ের কিছু অংশ থেকে তোমরা পরীক্ষা দিয়েছো। এখন যে তৃতীয় অধ্যায়ে যে বাকি অংশগুলো আছে বা বাকি যে পাঠগুলো আছে সেটা থেকে আমরা সিটি 2 তে পড়বো বা তোমরা সেটার উপর পরীক্ষা দিবে। তোমরা জানো যে যুক্তির উপাদান বলতে আসলে কি বোঝায়। একটি যুক্তি গঠন করতে আসলে যে সমস্ত উপাদান প্রয়োজন হয় সেটাকে আসলে বলা হয় যুক্তির উপাদান। এর মধ্যে আমরা কি পড়েছিলাম? এর মধ্যে আমরা পদ, শব্দ, বাক্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাছাড়া যুক্তির উপাদানের মধ্যে কিন্তু আমরা যুক্তি বাক্য পাই, যুক্তি বাক্যের গঠন পাই, পদের ব্যাপ্যতা পাই। সেগুলো নিয়েও কিন্তু ক্লাসগুলো তোমরা করে আসছো বা ক্লাসগুলো। তো আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করি, চলো। আর তোমাদের সাথে এটি আমার 8 নম্বর ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় বাক্য, যুক্তিবাক্য ও অবধারণ। যেটাকে আমরা বাক্য সেটাকে বলছি সেন্টেন্স, যুক্তিবাক্যকে বলছি প্রপোজিশন এন্ড অবধারণকে বলছি জাজমেন্ট। তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে এই সম্পর্কে কিন্তু জেনেছো। আমরা আজকে একটু বিস্তারিতভাবে এটা আলোচনা করব। প্রথমে দেখে নিই বাক্য কাকে বলে। কয়েকটি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করলে তাদের সামগ্রিক রূপকে বলা হয় বাক্য। তাহলে কি হচ্ছে? কয়টি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ যখন প্রকাশ করে তাকে আমরা বলছি বাক্য। যেমন ছেলেটি পড়ালেখায় খুব ভালো। এখানে কয়েকটি শব্দ একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ প্রকাশ করেছে, কাজে এটি একটি বাক্য। বাক্য বলতে আমরা সাধারণত ব্যাকরণের যে আমরা বাক্য, সেই বাক্যকে কিন্তু বুঝে থাকি। ব্যাকরণের বাক্যের মাধ্যমে মনের বিভিন্ন ভাব কিন্তু আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমরা উদাহরণ কি দিতে পারি? যেমন খোদা তোমার মঙ্গল করুন। এখানে মনের একটি ইচ্ছা প্রকাশিত হচ্ছে। এই হিসেবে ব্যাকরণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাক্য দেখতে পারি। যেমন বিবৃতিবাচক বাক্য যদি বলি যে চাঁদ পৃথিবী চারদিকে ঘুরে, এখানে একটা বর্ণনা বা বিবৃতি দেওয়া হয়েছে। 2 নম্বর দেখো প্রশ্নসূচক বাক্য যদি আমরা লিখি, তোমার জীবনের লক্ষ্য কি? এখানে জবাব পাওয়ার জন্য একটি প্রশ্ন করা হয়েছে। 3 নম্বর দেখো আদেশসূচক বাক্য যদি বলি যে আজই অনুশীলনের কাজ শেষ করে ফেলবে, অর্থাৎ এখানে কিন্তু একটা কাজের জন্য আদেশ করা হয়েছে। ইচ্ছাসূচক বাক্য যদি আমরা দেখি, খোদা তোমায় দীর্ঘজীবী করুন, এখানে একটি ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। বিস্ময়সূচক বাক্য যদি দেখি, হায় ঝড়ের একই তাণ্ডব, এখানে একটি বিস্ময় প্রকাশ করা হয়েছে। তার মানে কি আমরা ব্যাকরণে কিন্তু বিভিন্ন ধরনের বাক্য দেখতে পাচ্ছি। এসব বাক্যের মধ্যে কেবল বিবৃতিবাচক বাক্যই যুক্তি বাক্য হিসেবে ব্যবহৃত হয়, যেটা তোমরা আগেই জেনেছ। ঠিক আছে? তার মানে কি একটি বাক্যে কেবলমাত্র যে বিবৃতিবাচক যে বাক্য আছে সেটাকে বলা হচ্ছে যুক্তি বাক্য, আর অন্যান্য যে বাক্যগুলো সেটা কিন্তু আমরা ব্যাকরণের বাক্য সেটা আমরা জানি। এটা সবাই আমরা জানি যে অন্যান্য বাক্যগুলোকে আমরা ব্যাকরণের বাক্য হিসেবে জানি, কিন্তু যুক্তি বাক্য কোনটা হবে? যেটাকে কেবল বিবৃতিবাচক বাক্যটাই হবে যুক্তি বাক্য। তবে সব বিবৃতিবাচক বাক্যই কিন্তু যুক্তি বাক্যের আকারে থাকে না। সেক্ষেত্রে এরূপ বাক্যকে যুক্তি বাক্যের আকারে রূপান্তরিত করে নিতে হয়। অর্থাৎ তোমরা জানো যে উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে পুনর্গঠিত করে নিয়ে তারপর কিন্তু একটি যুক্তি বাক্য গঠন করা হয়। যেমন যদি আমরা দেখি যে নর্মাল একটি বাক্য বা ব্যাকরণের যে বাক্য সেটা আমরা যদি দেখি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই বাক্যটি একটি বাক্য, ব্যাকরণের বাক্য, কিন্তু এটা কিন্তু একটু যুক্তি বাক্য নয়। একে যুক্তি বাক্যের আকার যদি আমরা প্রকাশ করি, তো সূর্য হয় একটি নক্ষত্র যা
পূর্ব দিকে উদিত হয়। অর্থাৎ এখানে আমরা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক কিন্তু দিয়ে তারপর আমরা একটি যুক্তি বাক্য গঠন করলাম। আসো তাহলে আমরা এখন যুক্তি বাক্য কাকে বলে বা সংজ্ঞাটা কি সেটা আমরা দেখে নিই। দুটো পদের মধ্যে সদর্থক বা নয়ার্থক যে কোনো প্রকার সম্পর্কে প্রকাশকে যুক্তি বাক্য বলে। কি হচ্ছে? দুটো পদের মধ্যে সদর্থক বা নয়ার্থক যে কোনো প্রকার সম্পর্কে প্রকাশকে যুক্তি বাক্য বলে। অর্থাৎ দুটি পদের মধ্যে সম্বন্ধের বর্ণনাকে কিন্তু যুক্তি বাক্য বলছে। যেমন তোমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ যে আম হয় মিষ্টি। এখানে কি? এখানে উদ্দেশ্য আছে, বিধায় আছে, আর এটা কি হয়টা হচ্ছে হলো সংযোজক। অর্থাৎ এখানে হচ্ছে আমরা একটি সদর্থক পাচ্ছি, মানে সম্বন্ধ পাচ্ছি, সদর্থক সম্বন্ধ পাচ্ছি। অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে কিছু সদর্থক কিছু বলা হচ্ছে, তাই না? আবার আমরা নয়ার্থক যদি পারদ নয় কঠিন, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি নয়ার্থক। তার মানে কি দুটি পদের মধ্যে যে সম্পর্কে বর্ণনা যেটা সদর্থক হতে পারে বা নয়ার্থক হতে পারে, সেটাকে আমরা কিন্তু বলছি যুক্তি বাক্য। এবং সেটা কিন্তু দেখো উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক আকারে কিন্তু সেটা প্রকাশ করা হয়। কিন্তু নর্মাল যদি আমি কোনো বাক্য বা আমরা যেটা ব্যাকরণগত বাক্য বলি, সেটা যদি বলি আম মিষ্টি, এটাও কিন্তু আমাদের এটা ব্যাকরণের বাক্য হবে। কিন্তু যখন আমরা আম হয় মিষ্টি বলছি, সেটা হচ্ছে যুক্তি বাক্য। এবং প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা পদ সম্পর্কে পড়েছিলাম, শব্দ সম্পর্কে পড়েছিলাম, পদের শব্দের পার্থক্য, তাদের সম্পর্ক। তোমরা কিন্তু এই ক্লাসটা দেখে নিবে, তাহলে তোমাদের এই যুক্তি বাক্য বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। শিক্ষার্থীরা, আমরা এখানে যে যুক্তি বাক্যের সংজ্ঞাটি দেখলাম, সেটি হচ্ছে আমরা পদের দিক থেকে এই সংজ্ঞাটি, যুক্তি বাক্যের সংজ্ঞাটি দেখলাম। কিন্তু আমরা কিন্তু অন্য একটি দিক থেকেও যুক্তি বাক্যের সংজ্ঞা দেখতে পাই, সেটা হচ্ছে অনুমানের দিক থেকে। আমরা যদি এভাবে বলি যে অনুমান বা যুক্তিতে একটি বাক্য যে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় যুক্তি বাক্য। যেমন ধরো যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। তাহলে এটাও কিন্তু অনুমানে ব্যবহৃত হলো। এটা প্রত্যেকটা বাক্যই হচ্ছে একটি যুক্তি বাক্য। এরিস্টটল যুক্তি বাক্য সম্পর্কে বলেছেন, যুক্তি বাক্য হলো এমন একটি বিবৃতি যেখানে কোনো কিছু সম্পর্কে কিছু বলা হয়, হয়তো সেটা সদর্থক ভাবে, নয়তো সেটা নয়ার্থক ভাবে। তার মানে আমরা এখন যুক্তি বাক্যের সংজ্ঞাটি দেখে নিলাম। যুক্তিবিদ হোয়াইটলি যুক্তি বাক্যকে বিবৃতিমূলক বাক্য বলে বর্ণনা করেছেন। তার মতে একটি যুক্তি বাক্য হচ্ছে এমন একটি বাক্য যা কোনো বিবৃতি বা তথ্য প্রদান করে। এই বিবৃতি হতে সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। কাজেই ব্যাকরণের অনেক বাক্যকেই যুক্তি বাক্য বলে গ্রহণ করা যায় না। যুক্তিবিদের বিশিষ্ট গ্রন্থাকার ভোলানাথ রায় বলেন, যৌক্তিক বাক্যের সবচেয়ে নিকটবর্তী প্রবেশপথ আছে বিবৃতি বাক্যের মধ্যে, এবং অন্যান্য প্রকারের বাক্যসমূহ তখনই যুক্তিবিদ্যায় বিবেচিত হতে পারে যখন তারা বিবৃতিবাচক বাক্যের আকারে রূপান্তরিত হয়। অর্থাৎ সবাই বিবৃতিমূলক যে বাক্যকে যে যুক্তি বাক্য বলা হচ্ছে সেটাই তারা বলছেন। এ থেকে আমরা বলতে পারি যে সব ব্যাকরণের বাক্যকে যুক্তি বাক্য বলা যায় না, কেননা তাদের গঠন যুক্তি বাক্য থেকে ভিন্নতর। তাদের মধ্যে থেকে কেবলমাত্র বিবৃতিবাচক বাক্যকে পুনর্গঠিত করে যুক্তি বাক্যের আকারে প্রকাশ করা যায়। আসো এবার আমরা তাহলে জেনে নিই অবধারণ বা মানসিক বাক্য কাকে বলে। দুটি সার্বিক ধারণার মধ্যে কোনো সম্বন্ধ স্থাপনের মানসিক প্রক্রিয়াকে অবধারণ বা মানসিক বাক্য বলে। অবধারণে কোনো একটি ধারণার সাথে আরেকটি ধারণার সম্পর্ক স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন আমার মনে দুধ এবং সাদা এই দুটি ধারণা কিন্তু রয়েছে। এই দুটি ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করে যখন মনে মনে আমরা চিন্তা করি যে দুধ হয় সাদা, তখন এই বাক্যটিকে বলা হচ্ছে, বা এই যে আমরা যে মানসিকভাবে যে প্রক্রিয়াটি হচ্ছে আমাদের মধ্যে, সেটি হচ্ছে অবধারণ বা মানসিক বাক্য। আশা করি তোমরা অবধারণের সংজ্ঞাটি বুঝেছো। পিকে রায় বলেন, একটি অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে কোনো একটি সম্পর্কের মানসিক স্বীকৃতি। যুক্তিবিদ টমাস বলেন, একটি অবধারণকে সংজ্ঞায়িত করা যায় মনের একটি ক্রিয়া হিসেবে, যার দ্বারা তার দুই বা ততোধিক ধারণাকে সংযুক্ত করে অথবা তাদেরকে কোনো একটি সম্পর্কের সূত্রে আবদ্ধ করে। কোনো যুক্তিবিদ অবধারণ ও যুক্তিবাক্যকে সমর্থক বলে মনে করেন, কেননা অবধারণ হচ্ছে মনের গোপন চিন্তা আর যুক্তিবাক্য হচ্ছে মনের প্রকাশিত চিন্তা। তাই অনেক সময় একটি যুক্তিবাক্যকে অবধারণ এবং একটি অবধারণকে যুক্তিবাক্য বলা হয়ে থাকে। এ প্রসঙ্গে যুক্তিবিদ লেটা ও ম্যাকবেথ বলেন, যেহেতু প্রতিটি যুক্তিবাক্যই কোনো একটি অবধারণের ভাষাগত প্রকাশ, কারণ আমাদের মনে যা থাকে সেটা তো আমরা ভাষায় প্রকাশ করি, তাই না? তাহলে সেহেতু মাঝে মাঝে একটি যুক্তিবাক্যকে একটি অবধারণ বলা সুবিধাজনক। এটা প্রায়ই বলা হয় এবং এতে আপত্তি থাকার কথা নয়।
আসলে এবার এখন আমরা বাক্য ও যুক্তি বাক্যের মধ্যে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেটি দেখে নিই। প্রথমে আমরা সাদৃশ্যগুলো দেখি। বাক্য ও যুক্তি বাক্য উভয়ই শব্দ দ্বারা গঠিত। সাধারণ বাক্য হলো অর্থপূর্ণ শব্দ বা শব্দের সমষ্টি, আর যুক্তি বাক্য উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে গঠিত হলো সেগুলো প্রত্যেকটি এক একটি শব্দ। 2 নম্বরে দেখো, বাক্য ও যুক্তি বাক্য উভয়ই মনের ভাব প্রকাশ করে। বাক্য বক্তার মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, আর যুক্তি বাক্য দুটি পদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো, বাক্য ও যুক্তি বাক্য উভয়ই অর্থপূর্ণ। কেবল কতগুলো শব্দ একত্রিত হলেই বাক্য হয় না, যখন কতগুলো শব্দ মিলে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আর যুক্তির নিয়ম অনুযায়ী অর্থপূর্ণ না হলে কোনো বাক্যই যুক্তি বাক্য হয় না। তাই বাক্য ও যুক্তি বাক্য উভয়ই অর্থপূর্ণ হতে হয়, অর্থাৎ অর্থ যদি না প্রকাশ করে সেটা কোনো বাক্যই হচ্ছে না। সেটা সাধারণ আমরা যেটা ব্যাকরণগত বাক্য বলছি সেটাও না, আর যুক্তি বাক্য সেটা হচ্ছে না। 4 নম্বর দেখো, বাক্য ও যুক্তি বাক্য উভয়ই ভাষায় প্রকাশিত হয়। কতগুলো শব্দ যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটি বাক্য হয়। আর যুক্তি বাক্য উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে ভাষায় মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়। এখন আমরা বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে যে বৈসাদৃশ্য বা হচ্ছে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। 1 নম্বরে দেখো, বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। কেননা একটি মাত্র শব্দ যখন কোনো অর্থ প্রকাশ করে তখন সেটিও বাক্য হিসেবে বিবেচিত হয়। যেমন আগুন, তাড়াতাড়ি, এতে আমরা কিন্তু বুঝতে পারি, তাই না? এরকম আরো এক শব্দ বাক্য হতে পারে, কেননা এভাবে মনের ভাব সম্পূর্ণকে প্রকাশ করা সম্ভব। কিন্তু যুক্তি বাক্য এক শব্দে কিন্তু হতে পারে না, এজন্য অন্তত 3টি শব্দ দরকার হয়। একটা হচ্ছে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। 2 নম্বরে দেখো, কতিপয় শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ পেলেই তাকে বাক্য বলা চলে, কিন্তু যুক্তি বাক্য দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ পেতে হয়। অর্থাৎ উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপন কোনো সম্পর্কে হচ্ছে যুক্তি বাক্য। যেমন আমি একটু আগে বলেছি আম হয় মিষ্টি, মানে একটা স্বীকার করা হচ্ছে, পারদ নয় কঠিন, একটা কিছু অস্বীকার করা হচ্ছে। তার মানে স্বীকার, অস্বীকার বা সত্য বা মিথ্যা হলেই সেটা হচ্ছে যুক্তি বাক্য। 3 নম্বর দেখো, বাক্যের দুটি অংশই যথেষ্ট। উদ্দেশ্য এবং বিধেয় থাকলে কিন্তু বাক্য হয়, কিন্তু যুক্তি বাক্যে অন্তত 3টে অংশ থাকতে হয়, যথা উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। বাক্যের মধ্যে সংযোজক অনেক সময় ঊর্ধ্ব থাকে অথবা বিধেয়ের সাথে মিশে থাকে, কিন্তু যুক্তি বাক্যে সংযোজককে কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যেমন আকাশ নীল, এভাবে কিন্তু একটা বাক্য হতে পারে, কিন্তু যুক্তি বাক্য হতে হলে কি হবে? আকাশ হয় নীল। 4 নম্বর দেখো, বাক্য গুণ ও পরিমাণ অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশ হয় না, মানে বাক্যের ক্ষেত্রে কিন্তু গুণ এবং পরিমাণ সবসময় উল্লেখ থাকতে নাও পারে, কিন্তু যুক্তি বাক্যে গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে প্রকাশ করা বাঞ্ছনীয়। যেমন আমি যদি একটা ব্যাকরণগত বাক্য বলি যে মানুষ মরণশীল, এখানে কিন্তু মানে তোমার গুণ এবং পরিমাণটা উজ্জ্বল আছে, কিন্তু যখন আমরা যৌক্তিক আকারে বলবো যে সকল মানুষ হয় মরণশীল, তার মানে এখানে পরিমাণ এবং গুণ দুটাই কিন্তু যুক্তি বাক্যের যেটা সেটাতে কিন্তু প্রকাশ করা হচ্ছে। মানুষ নয় পূর্ণ, এ বাক্য যখন যুক্তি আকারে প্রকাশ করা হবে তাহলে কোনো মানুষ নয় পূর্ণ, মানে কি এখানে আমার পরিমাণ এবং গুণটা কিন্তু উভয়ই আমরা প্রকাশ করছি। ঠিক আছে? আর 5 নম্বর দেখো, বাক্যে ব্যবহৃত শব্দগুলোর ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় সুনির্দিষ্ট স্থানে নাও বসতে পারে, কিন্তু যুক্তি বাক্যের উদ্দেশ্যের পরে সংযোজক এবং এরপর বিধেয় এভাবে সাজানো থাকে। সুন্দর দৃশ্য, নীল আকাশ, এভাবে বাক্য প্রকাশিত হতে পারে, কিন্তু যুক্তি বাক্য হতে হলে এরূপ হবে দৃশ্যটি হয় সুন্দর, আকাশ হয় নীল, এভাবে কিন্তু এটা প্রকাশ করতে হবে। 6 নম্বর দেখো, ব্যাকরণের বাক্য সংযোজক যদি থাকে যে কোনো কালে হতে পারে, সেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু যুক্তি বাক্যের সংযোজক কেবলমাত্র প্রেজেন্ট টেন্স, যেটা আমরা বলি বর্তমান কালে হয়ে থাকে। অর্থাৎ যেটা আমরা বলছি সংযোজক যুক্তি বাক্যে, সেটা হচ্ছে বর্তমান কালে হয়ে থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্যাকরণগত বাক্যে যদি কোনো সংযোজক থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হতে অতীত, বর্তমান, ভবিষ্যতে হতে পারে, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে সেটি শুধুমাত্র হচ্ছে বর্তমান কালে হয়ে থাকে। যদি আমরা উদাহরণ দিই যে মিস্টার এক্স কবি ছিলেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যখন এটা হলো আমাদের বাক্য, তাই না? কিন্তু আমরা যখন এটাকে আমরা যুক্তি বাক্যে রূপান্তর করব তখন কি বলবো? যে মিস্টার এক্স হন এমন একজন ব্যক্তি যিনি কবি ছিলেন। ঠিক আছে? তার মানে আমরা হচ্ছে সেটাকে কনভার্ট করে হচ্ছে বর্তমান কালে নিয়ে আসছি, যেটা ছিল, মানে ওটাকে আমরা বর্তমান কালে নিয়ে আসছি, মানে সংযোজকটাকে আমরা নিয়ে আসছি, সংযোজকটাকে আমরা বর্তমান কালে নিয়ে আসবো।
7 নম্বরে দেখো, সকল যুক্তিবাক্যই বাক্য। ঠিক আছে, মানে ব্যাকরণের বাক্য, কিন্তু সকল বাক্যই যুক্তিবাক্য নয়। কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকে যুক্তিবাক্য বলা হয়। আদেশমূলক, উপদেশমূলক, অনুরোধমূলক, প্রশ্নমূলক, ইচ্ছামূলক, বিস্ময় প্রকাশ ইত্যাদি সব ধরনের বাক্যই ব্যাকরণের বাক্য হিসেবে স্বীকৃত, কিন্তু কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যই, যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি, সেটা হচ্ছে যুক্তিবাক্য হিসেবে চিহ্নিত হতে পারে। যেমন তুমি সুখে থাকো চিরদিন, বা কি সুন্দর দৃশ্য, যুক্তিবিদ্যা কি কঠিন, আমাকে একটু দেখতে দাও, এই ধরনের বাক্য যুক্তিবাক্য নয়, কেবল বাক্য। কিন্তু ফুল হয় সুন্দর, চাঁদ হয় রূপালী, বিদ্যা হয় অমূল্য রতন ইত্যাদি বাক্যগুলো একাধারে বাক্য এবং যুক্তিবাক্য। 8 নম্বর দেখো, অর্থপূর্ণ হলো কিনা বা মনের ভাব ভালো করে প্রকাশিত হলো কিনা সেই বিষয়টি বাক্যের ক্ষেত্রে বিবেচ্য, কিন্তু যুক্তিবাক্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো সত্যমান, অর্থাৎ কোন বাক্য সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা আছে কিনা সেটাই হচ্ছে যুক্তিবাক্যের মূল বিবেচ্য বিষয়। বাক্য সর্বদা ভাষা কেন্দ্রিক, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাষায় বাক্য ভিন্ন ভিন্ন রকম হতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষায় বাক্য নির্দিষ্ট রকমের হয়ে থাকে। কিন্তু যুক্তিতে ব্যবহৃত বাক্য বা যুক্তিবাক্য কোনো নির্দিষ্ট ভাষা কেন্দ্রিক নয়, তাই যুক্তি বাক্য বাক্যকে নভাষিকও বলা হয়ে থাকে। যেমন দেখো, যে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, এটা যে যে ভাষা সেই ভাষাগত ব্যাকরণের বাক্য হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু এখানে যে একটা অর্থ প্রকাশ করছে সেটাকে আমরা একটি মাত্র যুক্তি বাক্য হিসেবেই ধরে নিতে পারি বা ধরে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যুক্তিবাক্য এবং অবধারণের মধ্যে যে পার্থক্য আছে সেটা দেখব। 1 নম্বরে দেখি, দুটি ধারণার মধ্যকার কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি অথবা সংযোগমূলক মানসিক অবস্থা হচ্ছে অবধারণ। যেটা আমাদের মনে আমরা যেটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে আমাদের অবধারণ। পক্ষান্তরে দুটি পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপক ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। অর্থাৎ আমরা যেটা মনে ধারণা দুটোর মধ্যকার সম্পর্ক করছি সেটা হচ্ছে অবধারণ, আর যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করছে সেই অবধারণটাকে যখন মনের চিন্তাটাকে যখন ভাষায় প্রকাশ করছি সেটা হচ্ছে সম্পর্ককে, সেটাই হচ্ছে যুক্তিবাক্য। 2 নম্বর দেখো, অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে, অন্যদিকে যুক্তিবাক্যের মূল উপাদান হলো পদ, দুটি পদের স্বীকৃতি বা অস্বীকৃতি মূলক বিবৃতি হচ্ছে যুক্তিবাক্য। 3 নম্বর হচ্ছে, অবধারণ যুক্তির অংশ হতে পারে না, কেননা তার অবস্থান মনে, সেটি অনুমানের বিষয় হতে পারে, কিন্তু যুক্তি বাক্য যুক্তির অংশ হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর হচ্ছে, প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে অবধারণ থাকে, কিন্তু প্রতিটি অবধারণই যুক্তিবাক্যের আকারে প্রকাশিত হবে এমন কিন্তু নয়। আমাদের মনে যদি থাকে আমাদের প্রকাশ না করে সেটা যুক্তিবাক্য হবে না। 5 হচ্ছে, যুক্তিবাক্যের সুনির্দিষ্ট আকার আছে কিন্তু অবধারণে কিন্তু আকার দেওয়া সম্ভব নয়। 6 হচ্ছে, অবধারণে একটি মানসিক বিষয় বলে এর কোনো অংশ নির্দিষ্ট করা যায় না, কিন্তু যুক্তিবাক্য হচ্ছে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক, এই তিনটি ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। 7 হচ্ছে, অবধারণের সত্য মিথ্যা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব নয়, কারণ এটি একটি মানসিক ব্যাপার, কিন্তু যুক্তিবাক্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়। 8 নম্বর হচ্ছে, অবধারণের পরিসর তুলনামূলকভাবে যুক্তিবাক্যের চেয়ে বেশি, পক্ষান্তরে যুক্তিবাক্যের পরিসর অবধারণের তুলনায় সংকীর্ণ। 9 নম্বর হচ্ছে, অবধারণ হলো চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক, পক্ষান্তরে যুক্তিবাক্য হলো চিন্তার বাস্তব প্রকাশ, তাই এটি বস্তুগত, কারণ অবধারণ আমরা মানসিকভাবে চিন্তা করি, এটা আমাদের আত্মগত বিষয়, আর যুক্তিবিদ্যা বাক্যটা যেহেতু চিন্তা মানে বাস্তবে প্রকাশিত সেটা হলো বস্তুগত। 10 নম্বর হচ্ছে, অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় নাও হতে পারে, কেননা অবধারণের কোনো অপরিহার্য রূপ নেই, কিন্তু যুক্তিবাক্য একটি সুশৃঙ্খল বিষয়, তাই যুক্তিবাক্যের সুনির্দিষ্ট একটি রূপও আছে, যেটা তোমরা জানো, আবারও জানছো। এই রূপ সবসময় উদ্দেশ্য, সংযোজক এবং বিধি আকারে প্রকাশিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা আজকে বাক্য সম্পর্কে জানলাম, ব্যাকরণ বাক্য, সেই বাক্য হচ্ছে যুক্তি বাক্য সম্পর্কে জানলাম এবং অবধারণ সম্পর্কে জানলাম, এবং এই উভয়ের সবার মধ্যে যে পার্থক্যগুলো কি সেটা সম্পর্কে জানতে পারলাম। তাহলে আজকে আমার ক্লাসটি এই পর্যন্ত থাকবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, এবং অবশ্যই বাসায় বসে পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।